নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা ইউজিতে বাংলা নিয়ে পড়াশোনা করছেন এবং সেকেন্ড ইয়ারে পড়েন, ইতিপূর্বে অনেকে মেসেজ করছিলেন যে আপনাদের বাংলা ক্লাসের উপরে একটা ক্লাসের দরকার ছিল। তো সেই জন্য আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় নিয়ে বা একটা পর্ব নিয়ে বা একটা প্রশ্ন নিয়ে আজকের আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে কথা সাহিত্যের ওপরে। বাংলা যে সাহিত্য আছে, বাংলা সাহিত্যের যতগুলো যে মনীষীর আবির্ভাব হয়েছিল, ঠিক আছে, তার মধ্যে উৎপল দত্ত আছে, নাটক, কবিতা, সমস্ত কিছুর উপরে যতগুলো মনীষীর আবির্ভাব ঘটেছিল, সেই সমস্ত মনীষীদের নাম অনেকেই জানেন, যেমন সত্যেন্দ্রনাথ দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রথম চৌধুরী, এই রকম বহু প্রতিভাবান মনীষীদের আবির্ভাব ঘটেছিল। তার মধ্যে আরেকজন ছিল কবি বিষ্ণুদেব, ঠিক আছে। তো এই সমস্ত মনীষীদের আবির্ভাব হয়েছিল 1800 দশকে। তো তাদেরই যে সমস্ত লেখনী, তাদের যে সমস্ত কর্মকাণ্ড, সেই সময় যে সকল পত্রিকা প্রকাশ হয়েছিল, তখন একটা বাঙালির জীবনে একটা নতুন পর্ব শুরু হয়েছিল। তাদের মধ্যে আবার সুবোধচন্দ্র, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। এছাড়াও ছিল মোহিতলাল মজুমদার, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। এরা তৎকালীন বাংলা সাহিত্যের বা একেবারে পৃষ্ঠপোষকতা ছিলেন, এবং তাদেরই যদি না আবির্ভাব হতো, আমরা বাংলা সাহিত্যের এত সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারতাম না। তো কাজী নজরুলের নাম আপনারা জানেন, মাইকেল মধুসূদনের নাম জানেন। তো কাকে বাদ দেবো? এই সমস্ত মনীষীদের সময় থেকে মানে বর্তমানে আমরা যে সাহিত্যটা নিয়ে আলোচনা করতে বসেছি, এটা হচ্ছে CCBG 7, অর্থাৎ বাংলা সপ্তম পেপার। এটা হচ্ছে যারা এই মুহূর্তে সেকেন্ড ইয়ারে পড়েন, বাংলা নিয়ে অনার্স করছেন এবং সেকেন্ড ইয়ারে পড়েন, তো আপনাদের এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমি আজকে আলোচনা করতে বসেছি, অবশ্যই এটা আপনাদের পরীক্ষাতে এই অধ্যায়টার উপরে, বিশেষ করে রবীন্দ্রনাথটা সব সময় থাকবে, আগামী দিনে ছিল, এখনও আছে এবং আগামী দিনেও থাকবে। এই জন্য এই অধ্যায় থেকে কিছু না করলেও অন্তত এই রবীন্দ্রনাথের সাহিত্যের উপরে অবশ্যই করে পড়বেন। এখান থেকে আপনার প্রশ্ন বাঁধা, অন্তত এইটা যদি করে যান, আপনার 10 আপনার পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হলো রবীন্দ্রনাথের যে সাহিত্যিক অবদান, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মলগ্ন থেকে তিনি যে সাহিত্যের জন্য যে সমস্ত সাহিত্য রচনা করে গিয়েছিল, এবং সেই সমস্ত কত রকম যে উপন্যাস, ছোট গল্প, কবিতা, সেগুলোর নিয়েই আজ ঐতিহাসিক তার গুরুত্ব কতটা, সেসব নিয়ে আজকের আলোচনা করব। তো দেখো, বাংলা সাহিত্যে একটা বিশেষ শাখা হলো কথা সাহিত্য। আবার বলছি, বাংলা সাহিত্যে একটা বিশেষ শাখা হলো কথা সাহিত্য, ঠিক আছে, যেটি আধুনিক যুগের ফসল। কথা সাহিত্যের মূল এটা ছিল আধুনিক যুগের ফসল। কথা সাহিত্যের মূলত দুইটি ভাগ আছে কথা সাহিত্যে, একটা হচ্ছে উপন্যাস, একটা ছোট গল্প। এইবার রবীন্দ্রনাথ ঠাকুরের উভয় যে রচনার পারদর্শী ছিল, ঠিক আছে। প্রথমে আমরা তার উপন্যাসের সম্পর্কে আলোচনা করব। উপন্যাস রচনায় তিনি কখনো ঘটনার ঘনঘটার আটকে পড়েননি। যুগের চমকের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি প্রত্যক্ষ করেছেন যে সমাজের অবস্থাকে। তিনি দেখিয়েছেন দেহের রোগের যে মানুষ যত মারা যায়, তার চেয়ে বেশি এই যে তার মনের রোগ, ঠিক আছে, অর্থাৎ মানুষের যত না রোগ জন্মায়, তার সবথেকে বেশি হচ্ছে তার মনের রোগ। সেই রোগটাকে কিভাবে মনস্তাত্ত্বিকভাবে চিকিৎসা করা যায়, রবীন্দ্রনাথের উপন্যাসের অধিকাংশ ক্ষেত্রে তার সেই মনস্তাত্ত্বিক যে সমাধান তিনি করতে চেয়েছিলেন।
বঙ্কিমের তিনি আদর্শ উপন্যাসিক মনে করেছিলেন। ঠিক আছে, বঙ্কিমী রীতি অনুসরণ করে প্রথম দিকেই দুইটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে তিনি নজর দিয়েছিলেন ইতিহাসের নয়, মানব রস, ঠিক আছে, অর্থাৎ মানুষের সুখ দুঃখের দিকে। ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থ লিখেছিলেন ইতিহাসের যে সংমিশ্রণের, যে তিনি অনেক কিছু চেষ্টাও করেছিলেন, বিশেষত তার রস সঞ্চারণ করার যত চেষ্টা করেছিলেন, এবং ইতিহাসে সেই রসটুকুর প্রতি উপন্যাসিক যে লোভ, তাহার সত্যের প্রতি তাহার যে কোনো খ্যাতি কম ছিল না। ঠিক আছে, কেউ যদি উপন্যাস কেবল ইতিহাসের সেই বিশেষ যে গন্ধটুকু এবং স্বাদটুকুই সন্তুষ্ট না হয়, তাহলে তার অখণ্ড ইতিহাস উদ্ধারের যে প্রবৃত্ত হবেন, তিনি ব্যঞ্জনার মধ্য দিয়ে আস্ত জীবনের একটা হলুদ সূর্যের সন্ধান দিয়েছিলেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ তার যে ইতিহাসে সবথেকে ঐতিহাসিক উপন্যাস ছিল বউ ঠাকুরানীর হাট। এটি রচনা করেছিল 1883 সালে, এবং রাজশ্রী, যেটি 1887 সালে রচিত। আজ থেকে 100 বছর আগেকার গল্প। ঠিক আছে, আবার দেখো, পারিবারিক ও সামাজিক উপন্যাসের মধ্যে ছিল কি না চোখের বালি, এটা 1903 সালে, নৌকাডুবি 1906 সালে, গোড়া 1910 সালে, যোগাযোগ 1929 সালে, 4 অধ্যায় 1948 সালে। মানে আজ থেকে কতদিন, তাদের সেই কালজয়ী রচনা আজও পর্যন্ত মানুষের অন্তরে অন্তস্থ স্থান অধিকার করে আছে। ঠিক আছে, তাই দেখো, চেতনাশ্রয়ী যে অন্তবাস্তব উপন্যাস ছিল ঘরের বাইরে এবং চতুরঙ্গ। ঘরের বাইরে রচনা করেছিল 1916 সালে, এবং চতুরঙ্গ রচনা হয়েছিল এটাও 1916 সালে। ঠিক আছে, কাব্য উপন্যাসের মধ্যে ছিল শেষ কবিতা এবং দুই বোন এবং মালঞ্চ। অন্যদিকে থেকে বিচার করে গোড়া 1910 সালে, ঘরের বাইরে 1916 সালে এবং 4 অধ্যায় 1938 সালে দেশাত্মবোধক যে উপন্যাস অন্তর্ভুক্ত করা যেতে পারে। 16 বছর বয়সে ভারতীয় পত্রিকায় তিনি 1877 থেকে 78 তিনি করুণার ধারাবাহিকভাবে লেখেন। তার গ্রন্থ প্রকাশিত হয়নি, এটি যথার্থ উপন্যাস হয়ে ওঠেনি। ঠিক আছে, উপন্যাসের রচনায় রবীন্দ্রনাথের গুরুত্ব ছিল অসীম। তার বাংলার উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথের যে একটা বিস্ময়কর অধ্যায় তিনি রচনা করে গেছেন। এই উপন্যাসে বাংলা সাহিত্যে যুগান্তর ঘটিয়েছিল। বাংলা উপন্যাসের প্রথম যে কর্ণকুন্তির সংবাদ আপনারা নিশ্চয়ই এর আগে শুনেছিলেন, যে কুন্দ নন্দিনী দেখিয়ে যে পাইয়া তাহার কণ্ঠ সজল প্রেম ভারতী মূর্তি, চোখের বালি বিনোদিনী, বিধবার হৃদয়, ও যে অতি ব্যক্তি, নানান রকম তিনি লিখে গেছেন। এছাড়াও আরও কিছু ছিল, যেগুলো ছিল লজ্জা, নম্র কণ্ঠা চলে গেছে, সে বিজয় প্রতিহিংসা পথে বেরিয়ে পড়ে। এছাড়াও পরে বিধবা আর এক মূর্তি দেখিয়ে পরে শরৎচন্দ্রের রাজলক্ষ্মী সাবিত্রীর মধ্যে এদের হৃদয়ে বিনোদিনী, তেজ ও সাহসী নয়, এদের যে বৈশিষ্ট্য প্রেম, লক্ষ্য, ধর্মাত্মক যে সমন্বয় করার চেষ্টা করেছিল। রবীন্দ্রনাথের জীবনী ছিল, প্রভাত মুখোপাধ্যায় বলেছিল যে গোড়া বাংলা সাহিত্যের আজ পর্যন্ত একমাত্রই উপন্যাস। আবার বলছি, দেখো, যে প্রভাত মুখোপাধ্যায়ের নাম নিশ্চয়ই শুনেছেন। রবীন্দ্রনাথের লেখা যে গোড়া গল্পটি, তিনি বলেছিলেন যে বাংলা সাহিত্যের একমাত্রই উপন্যাস। মানে এত ভাইটাল, এত হৃদয়স্পর্শী
উম, বিষয়টা ছিল। এই উপন্যাসের সমস্ত শিক্ষিত ব্যক্তি মধ্যবিত্ত সমাজের একটা বিশেষ যুগের সামাজিক, রাষ্ট্রীয় এবং চিন্তাধারা এবং আদর্শ, সমাজতত্ত্ব, বিক্ষোভ এবং আন্দোলন, ধর্ম, জাতি, জীবনের যে নতুন আদর্শ সন্ধানের যে সম্ভাবনার ও যে চিন্তা বিবর্তনের যে যুক্তি তর্ক যে উত্তাপ উত্তাপ সৃষ্টি করেছিল। শুধু তাই না, অনুভূতি উদ্দীপ্ত ও বুদ্ধি বীর্যের দীপ্ত তিনি স্থাপন করেছিল। এক কথায় মানে এটি ছিল কেবলমাত্র সমগ্র দেশের জাতির পুরোগামী এক শ্রেণীর সমগ্র জীবনধারার রূপ রূপ হিসেবে এটি ধরা হয়। একমাত্র এই উপন্যাস বৃহত্তর অর্থে সমসাময়িক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার আদর্শ সঙ্গে স্ত্রী এবং পুরুষের যে ব্যক্তিগত সংযোগ অবস্থার লড়াই সার্থক সাহিত্য সৃষ্টির প্রয়াস দেখিয়েছিলেন। রবীন্দ্রনাথের এরকম বহু জিনিস আছে যেগুলো এক কথায় বলে শেষ করা যায় না। তাই বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য ধর্মীয় উপন্যাসের মধ্যে অন্যতম ছিল। আরেকটা ছিল শেষের কবিতা। এটা পড়বেন, আপনাদের খুবই ভালো লাগবে। এখানে এই সমস্ত কবিতা পড়লে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, জানার আছে, ঠিক আছে। এছাড়াও আমি কিছু আলোচনা করব বাংলা সাহিত্যের উপন্যাসে আধুনিক যে রচনা। রবীন্দ্রনাথ ছিল এক অসাধারণ। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেছিল যে বঙ্কিমচন্দ্রের পর বাংলা উপন্যাসের অগ্রগতির যখন রুদ্ধ প্রয়াস হয়েছিল, তখন রবীন্দ্রনাথের তাহার যে নতুন পথ দেখিয়েছিল এবং তাহার অসাধারণ যে প্রতিভা যার স্পর্শ করেছিল, তাই যে দুর্নীতিময় যে সমাজ ব্যবস্থা, সেখানে তার এই উপন্যাসের ওপর তার প্রভাব এবং ছাপ পড়েছিল তা কম নয়। এবং আধুনিক বঙ্গ উপন্যাসের যে পারদর্শীর পথ দেখিয়েছিলেন তিনি। এছাড়া ঘরের বাইরে যে উপন্যাস সর্বপ্রথম তিনি চলিত ভাষায় প্রথম তিনি রচনা করেছিল। এবার আসছি রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে। এই ছোট গল্পের মধ্যে দেখো বাংলা সাহিত্যের, আচ্ছা এখানে একটা কথা আমার মনে পড়লো যে এই প্রশ্নটা কেমন আসতে পারে। আর এই প্রশ্নটা এখানে দুরকম আসবে, যে উপন্যাসিক হিসেবে রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো, কিংবা ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো, অথবা ছোট গল্প উপন্যাসিক হিসেবে রবীন্দ্রনাথকে আপনি কীভাবে চেনেন বা কতদূর জানেন। যেভাবে ঘুরে আসুন না একই প্রশ্নের উত্তর দেবে, ঠিক আছে। এবার ছোট গল্প নিয়ে আমি যেটা আলোচনা করব, দেখো বাংলা সাহিত্যে একটি বিশেষ শাখা হলো ছোট গল্প। আধুনিক যুগের লেখকের হাত ধরে ছোট গল্পটি জনপ্রিয়তা লাভ করেছে। ঊনবিংশ শতকের এক নতুন সৃষ্টি হয়েছে ছোট গল্পের উপর দিয়ে, ঠিক আছে, যেটি যে সমালোচনার মতো অনেক কিছুই বলা যায়। এইবার আসছি ছোট গল্প। দেখো একটি গতিমুখী, মানে ছোট গল্প হচ্ছে এক গতিমুখী, মানে একটাই দিক আছে, যেটা সংক্ষিপ্ত কাহিনী এবং স্বল্প চরিত্রের সমন্বয় এই ছোট গল্প হয়। প্রসঙ্গত আমরা রবীন্দ্রনাথের ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করা যেতে পারে। দেখো রবীন্দ্রনাথের যে ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের সে ছোট গল্পে আয়তন ছিল সংক্ষিপ্ত এবং ছোট, যেটা ভাষা ও পরিমার্জিত বলা হয়। রবীন্দ্রনাথের ছোট গল্পের বিষয় মূল যে প্রত্যাহিক জীবনের ছোট ছোট দুঃখ, হাসি, কান্না, আনন্দ এবং জীবন গাঁথার নিয়েই হলো ছোট গল্প, যেটি হলো ছোট কথা, যেটি রবীন্দ্রনাথ একটা কবিতার ছলে বলেছিল, ছোট কথা, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিত্য সহজ ও সরল, ঠিক আছে। সেই রকম বর্ণনা ও বিশ্লেষণ নয়, ব্যঞ্জনা ছোট গল্পমূলক স্বরূপ। ব্যঞ্জনাকে কেন্দ্র করেই ছোট গল্পের অগ্রগতি। এছাড়া ছোট গল্পে আরও অনেক বৈশিষ্ট্য আছে। ছোট গল্প কোনো অতিরিক্ত বর্ণনা বা দার্শনিক কোনো ভাবধারা এখানে থাকে না, উপদেশ থাকে না। গল্প হবে সহজ সরল পরিমার্জিত জীবনের গল্প। ছোট গল্পের বৈশিষ্ট্য হলো গল্পের যে গতি সর্বত্র একমুখী এবং একমুখী থেকে গল্পের নিজের যে বিচিত্র বা বৈচিত্র্যতাকে তুলে ধরে। ক্ষুদ্র আয়তনের মধ্য দিয়েই গল্প সময় জীবনের
যে ছোট আকারেই দেখা হয়, ছোট গল্পের মধ্যে দিয়ে বিন্দুর সিন্ধু দর্শনের আনন্দ। অ্যাকচুয়ালি টোটাল গল্পটাকে একটা ছোট কম সময়ের মধ্যে আমরা তুলে ধরতে পারি। রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা বৈশিষ্ট্য, একটা বাঞ্ছনামূলক, যার গল্প পাঠকের মনকে তারা কৌতূহলী জন্মে নেয় এবং জন্মের সেই যার একটা পরিসমাপ্তি থাকে, যে শেষ হয়েও হয় না শেষ, অর্থাৎ সেই গল্পটা যখনই শেষ হয়ে যায় সেই গল্পটার শেষ অংশ বোঝা যায় না যে গল্পটা কোথায় শেষ হয়, যেখানে মানুষের মনের মধ্যে একটা অতৃপ্তি রয়ে যায়। ঠিক আছে, ছোট গল্পের বিশেষ বৈশিষ্ট্য হলো যে নায়কীয় একটা গুরুত্ব থাকে এখানে। গল্পের শেষ ঘটনা, রবীন্দ্রনাথ ছোট গল্পের অনেক অংশই নাটকীয় বর্ণনা দিয়েছেন, তাই ছোট গল্পের নাটকীয় ক্লাইম্যাক্সে থাকে, যেখানে গল্পের চার মূর্তি গল্পর শেষের দিকে যাত্রা হয়। ঠিক আছে, তাই পরিশেষে আমি যেটুকু বলবো, রবীন্দ্রনাথের ছোট গল্প ভাষা সহজ সরল, আঁটো আধুনিক এবং চমক প্রকাশিত পাঠকের হৃদয়ে স্থান দখল করে আছে। ঊনবিংশ শতকে রবীন্দ্রনাথের হাত ধরে ছোট ছোট যে গল্প পথ চলা শুরু হয়েছে, যদি সময়ের সঙ্গে সঙ্গে ছোট গল্পের বাঁক ধরেছে, তা হলেও সে বাংলা সাহিত্যের ছোট গল্পের প্রতিষ্ঠা হিসাবে রবীন্দ্রনাথ আজও স্মরণীয় হয়ে আছে, আগামী দিনেও থাকবে। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এই প্রশ্নটা টোটালটা যেটুকু আলোচনা করলাম 10 নাম্বারের মতো আলোচনা করলাম, কারণ এই 10 নাম্বারেই আপনাদের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে 10, তা আমি এটা বেশি বড় এই জন্য আলোচনা করলাম না। যেটুকু বললাম এটুকুই নিশ্চয়ই ভালো করে আপনারা শুনেছেন বা এটা বারবার শুনে নেবেন, নেওয়ার পরে আপনাদের বইটা পড়বেন, দেখবেন এক কথায় মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, অন্যান্য যদি কোনো বিষয়ের উপরে আপনার লাগে অবশ্যই আপনারা মেসেজ করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার, ভালো থাকুন।